ম্যানচেস্টার সিটি প্রায় 2.5 মাস পরে টানা 2 ম্যাচ জিতেছে। এর্লিং হল্যান্ড বহুদিন বাদে গিয়ে এক ম্যাচে জোড়া গোল করেছেন। সাভিনিও প্রথমে ভেবেছিলেন তিনি গোল করেছেন, কিন্তু কফলের একটা ওন গোল হিসেবে সেটা কাউন্ট করা হয়েছে। এরপরে এর্লিং হল্যান্ডের জোড়া গোল এবং শেষে গিয়ে ফিল ফোডেন আরও একটা গোল যোগ করেছেন, যেখানে ওয়েস্ট হ্যামকে 4-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল এমন জয়ের পরও খুব একটা সন্তুষ্ট হবেন না, হওয়ার অবশ্য কথা নয়। আমি ম্যাচ শেষে একটা ওই যে প্লেয়ারদের ইন্টারভিউ হয় না, সেটা দেখছিলাম। কেভিন ডি ব্রুইনাকে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করছিলেন যে আরে দুটো জয় হয়ে গেছে, টানা 4-1 গোলে জিতেছেন, এইটা আপনাদের বাউন্স ব্যাক করার ক্ষেত্রে কত বড় একটা পদক্ষেপ। কেভিন ডি ব্রুইনা প্রথমে তার কথা শুনে বলেন হয়েছে ছোট একটা পদক্ষেপ। এই যে একটা বাড়াবাড়ির পর্যায়ে সেখানে তিনি নিয়ে যাচ্ছেন না, কারণ ম্যানচেস্টার সিটি হয়তো 4-1 গোলে জিতেছে ঠিকই, কিন্তু আসলে কি ম্যানচেস্টার সিটি খুব ভালো খেলেছে? সেটা আসলে পেপ গার্দিওলা তিনিও বলছেন যে এই ম্যানচেস্টার সিটি যেটাকে আপনারা দেখছেন তারা 2 ম্যাচ জয়ের পর সেটা নিয়ে অনেক হাইলাইট হতে পারে, তবে এটা কিন্তু নর্মাল না। টানা 2 জয়ের পরও আমি বলতে চাই এটা আমাদের সেরা লেভেল নয়। এই ম্যাচ থেকে অনেক পজিটিভ দিক রয়েছে, তারপরও আমরা কয়েক বছর ধরে দেখিয়ে এসেছিলাম আমাদের খেলার মান কেমন, সেটার কাছেও নেই এখন আমরা। এটা আগের ম্যানচেস্টার সিটির পারফরমেন্স নয়। আসলেও গতকালকের ম্যাচটা যদি আপনি খেয়াল করেন তাহলে কি পেপ গার্দিওলার সেটা বলার সুযোগ আছে কিনা? প্রথমত আসেন যে গোলটা সাভিনিও একদম প্রথম গোলটায় ওইখানে একটা ভুল ছিল, আরিওলার একটা ভুল ছিল, সেখান থেকে গোলটা আদায় করা। যদিও ওখানে একটা ওন গোলই হয়েছে দিন শেষে, ওইটা বাদ দেন গেল। এরপরে সাভিনিও খুব ভালো করেছেন। যদি আপনি বলেন যে এই ম্যাচে ম্যান সিটির সবচেয়ে ভালো কে করেছেন, তাহলে সাভিনিও। ওই গোলে অবদান, পরের 2টা অ্যাসিস্ট, এবং সাভিনিও আগের ম্যাচে গোল করেছেন প্রথমবারের মতো সিটির জার্সিতে, এই সব কিছু তার খুব কাজে লেগেছে। এবং এর্লিং হল্যান্ডের ফর্মে ফেরা এইটা হিসেবে দেখতে পারেন। কিন্তু যেটা নিয়ে কনসার্ন ম্যানচেস্টার সিটি, এবং যেটা নিয়ে বলছে যে ম্যান সিটি আসলে অত ভালো খেলে নাই, কয়েকটা জায়গায় সিটির ওই পুরনো দুর্বলতাগুলো ফুটেই উঠেছে। ধরেন একটা জায়গায় মনে হলো যে বল আসছে, কোভাচিচ গেলেন সেটা কভার করতে, ওইখান থেকে ম্যাচে তখন প্রথম গোলটা বোধহয় হয় নাই, তারও আগের ঘটনা, ওইখান থেকে উল্টো একটা অ্যাটাক হয়ে যেতে পারতো। আবার সেকেন্ড হাফেও কিছু কাউন্টার অ্যাটাক ওয়েস্ট হ্যাম করেছে, যেটা এই ম্যাচের স্কোর লাইন আপনাকে দেখাবে না। এইভাবে যদি আপনি বিচার করেন তাহলে দিস ইজ নট দ্য ম্যানচেস্টার সিটি উই ইউজ টু নো। এইটার সঙ্গে আকাশ আর পাতালের ফারাক আছে। এই কারণেই কেভিন ডি ব্রুইনা বলছেন যে ভাই আমরা এখনো ধারে কাছেও যাই নাই। বল পায়ে ম্যানচেস্টার সিটি যত ধারালো ছিল, এই ধারটা আসলে মোটেই দেখা যাচ্ছে না। তবে একটা জিনিস কি আপনার সুবিধাটা ম্যানচেস্টার সিটি যেটা হয়েছে, দেখেন হল্যান্ড হচ্ছে গিয়ে অলমোস্ট তিনিও প্রায় 2-2.5 মাস পর ব্যাক টু ব্যাক নয়, এক ম্যাচে আসলে তিনি 2টা গোল করলেন, এবং এর ফলে কি হয়েছে, সালাহ 17 গোল রয়েছে, হল্যান্ড কিন্তু এখন 16টা গোল হয়ে গেছে। এই হল্যান্ড দেখেন 2 মাস তো তার খুব বাজে যাচ্ছে, তারপরও তিনি যে হচ্ছে এই যে ব্রেস পেলেন একটা ম্যাচে, এই ম্যাচ থেকে, সেটা তো হচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য একটা প্লাস পয়েন্ট না। হল্যান্ড হলেও গোলে ফিরেছে, যেটা আসলে ম্যানচেস্টার সিটির দরকার এখন, কারণ নাহলে তো আপনার ম্যানচেস্টার সিটিকে আপনি ইউরোপের টপ কম্পিটিশনেও আপনি পাবেন না। হল্যান্ডের ব্রেস পাওয়া কি 4 মাস পরে, এরকম কিছু অলমোস্ট 4 মাস পরে। দেখেন এখন ম্যানচেস্টার সিটি একটু গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। প্রিমিয়ার লিগে তাদের পরের ম্যাচ 10 দিন পরে, এর মাঝে একটা এফএ কাপের ম্যাচ রয়েছে 11 তারিখ, হ্যাঁ সালফোর্ডের সাথে বোধহয়, তাই না? এক্স্যাক্টলি। এবং সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার তো কারণ নাই। ইনফ্যাক্ট পেপ গার্দিওলা বলছেন যে এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো 11 তারিখের ম্যাচের আগে কয়েকটা দিন। বেচারা বলছিলেন যে তিনি তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে টিমের পারফরম্যান্সের পরে। এখন ওখান থেকে টানা 2টা জয়, ম্যান সিটির এখন টার্গেট তো হওয়ার কথা টপ 4-এ ফিনিশ করা। সেই হিসেব থেকে বড় পদক্ষেপ না হলেও ছোট একটা পদক্ষেপ নিজেদের ফর্ম রিগেইন করার ক্ষেত্রে। কিন্তু ম্যান সিটির পুরনো ঝামেলাগুলো রয়েই গেল, মিডফিল্ডের সমস্যাটা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।